গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প বড়দিন, লিখেছেন সঞ্জয় ব্যানার্জি। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। মালিনী বাইরে থেকে ছুটে এসে বিদিশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমার সব শেষ হয়ে গেল দিদি, সব হারিয়ে গেল, আমি ভেসে গেলাম গো। কলেজ যাবার জন্য তৈরি হচ্ছিলেন মধ্য 40-এর বিদিশা। মালিনীর এমন অবস্থা দেখে প্রথমে কিছুই বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা জানতে চেষ্টা করলেন। মালিনীর চিৎকার শুনে ভিতর থেকে বেরিয়ে এসেছেন বিদিশার স্বামী, শহরের নামী উকিল রজতাভ। তিনি ঘরে ঢুকতেই আরেকবার চিৎকার করে কেঁদে উঠল মালিনী। আমার চোখের সামনের ট্রাকটা মাইকেলকে রাস্তায় পিষে দিয়ে চলে গেল গো দাদাবাবু, আমি কিচ্ছু করতে পারলাম না গো, বাঁচাতে পারলাম না লোকটাকে। শুনেই ছুটে বাড়ির বাইরে গিয়ে রজতাভ দেখেন সামনের রাস্তায় লোকে লোকারণ্য। রাস্তার পাশে উপুর হয়ে পড়ে আছে তার গাড়ির ড্রাইভার মাইকেল। নাক মুখ দিয়ে তখনও রক্ত বেরিয়ে চলেছে, চোখ দুটো খোলা স্থির। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কয়েক মিনিট সময় নিলেন নিজেকে সামলাতে রজতাভ। তারপরেই পকেট হাতড়ে মোবাইল বের করে পরপর দুটো ফোন করলেন লোকাল থানা আর অ্যাম্বুলেন্সে। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটল। পুলিশ এসে দ্রুত দায়িত্ব নিয়ে নিথর দেহটা অ্যাম্বুলেন্সে চাপিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে রজতাভকে থানায় আসতে বলে জায়গাটা খালি করে দিল। আসল সমস্যাটা হলো এরপর। ঘটনাটার পর কেটে গেছে 15টা দিন। এর মধ্যে রজতাভ খুঁজে নিয়েছেন নতুন একজন বয়স্ক ড্রাইভার। যেমনটা হয় আর 5টা বাড়িতে, শুধু মালিনী কোনোভাবেই আর স্বাভাবিক হতে পারছে না। খুব কম বয়সে মা বাপ হারানো হতদরিদ্র মেয়েটিকে রজতাভ গ্রামের বাড়ি থেকে নিজেদের কাছে যখন এনেছিলেন, মালিনীর বয়স তখন 10 কি 12। কাজকর্ম বিশেষ কিছু পারত না, শুধু বিদিশার হাতে হাতে এটা ওটা এগিয়ে দিত। অগোছালো বিদিশার ঘরটর সামলে গুছিয়ে রাখত। কলেজের লেকচারার বিদিশার তাগিদে কাছের একটা স্কুলে নাম লিখিয়ে মাধ্যমিকটাও পাশ করে গেছিল মালিনী। ঠিক কাজের মেয়ে নয়, বছর 7-8-এর মধ্যে অনেকটা পরিবারের সদস্যর মতোই হয়ে গেছিল। রজতাভ বিদিশার একমাত্র ছেলে বিজিত বরাবর বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। এবছরই বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে MBBS করে সেখানে একটা নার্সিংহোমে প্র্যাকটিস করছে। দীর্ঘদিন তার বাড়িতে না থাকাটা এই মালিনী কিছুটা ভরে রেখেছিল। প্রকৃতির নিয়মে একসময় মালিনীর জীবনেও বসন্ত এসেছিল। রজতাভর ড্রাইভার বছর 25-এর মাইকেলের সাথে একটু মন দেওয়া নেওয়াও হয়েছিল। ব্যাপারটা জানতে পেরে দুজনের বিয়ে দেবার কথাও ভেবে রেখেছিলেন বিদিশা। তার মধ্যেই ঘটল এই দুর্ঘটনা। বেশ সমস্যায় পড়ে গেলাম গো মালিনীকে নিয়ে, এবার তো মেয়েটাকে বাঁচানোই মুশকিল হয়ে পড়বে। বিদিশার কথা শুনে ম্যাগাজিনের পাতা থেকে চোখ তুলে তাকালেন রজতাভ। একটু আগেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মেয়েটাকে। মাইকেল তো চলে গেছে, যাবার আগে মেয়েটার সর্বনাশ করে গেছে। ডক্টর চেক আপ করে বললেন মালিনী 4 মাসের প্রেগনেন্ট। শুনে তো একদম থ হয়ে গেলেন রজতাভ। তারপর উকিলের বাস্তব বুদ্ধিসম্মত কথাটাই বেরিয়ে এলো তার মুখ দিয়ে। উপায় তো একটাই দেখছি আমি, অ্যাবর্শন করে নিলেই মেয়েটা সব দিক দিয়ে বেঁচে যাবে। পাশের ঘর থেকে কথাটা শুনতে পেয়ে ছিটকে বেরিয়ে এলো মালিনী। রজতাভ আর বিদিশার হাতে পায়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। অমন কথা বলো না গো তোমরা, মানুষটা তো চলেই গেছে, আমার কাছে রেখে গেছে তার ভালোবাসার চিহ্নটুকু, সেটাকে আমাকে শেষ করে দিতে বলো না গো, আমি পারবো না, কোনো মতেই পারবো না। বোঝাবার চেষ্টা করলেন বিদিশা।
কিন্তু তুই কুমারী মেয়ে, এই বাচ্চাটা রাখলে সমাজের কাছে কি পরিচয় দিবি তার? সামনে তোর গোটা জীবনটা পড়ে আছে, তোকেও এভাবে আর কে বিয়ে করবে বল? কিন্তু মালিনী একরোখা। যদি তোমাদের অসুবিধা থাকে আমি চলে যাব এখান থেকে, কিন্তু এই বাচ্চাটা আমি রাখবই। কথাবার্তার মধ্যে রজতাভ উঠে চলে গেছিলেন। সেদিন রাতে প্রায় সারাক্ষণই জেগে বসেছিলেন বিদিশা। শেষ রাতে রজতাভকে ডেকে তুললেন। হ্যাঁ গো, কোনোভাবেই কি বাচ্চাটাকে রেখে দেওয়া যায় না? রজতাভ প্রায় জেগেই ছিলেন। শুয়ে শুয়েই বললেন, আমি বললাম বটে অ্যাবর্শনের কথা, কিন্তু এতদিন পর সেটা করাতে গেলে মেয়েটার জীবন নিয়েও টানাটানি পড়ে যাবে। এতদিন আছে আমাদের সাথে, বড় মায়া পড়ে গেছে গো। বাইরে থেকে বোঝা যায় না এই কঠিন মানুষটার মনের মধ্যে এত নরম একটা মন আছে। আচ্ছা, আমাদের বিজিত তো এখন বড় হয়েছে, বিচক্ষণও, একবার তার সাথে ব্যাপারটা আলোচনা করলে হয় না? বিদিশার কথায় মাথা নেড়ে সায় দিলেন রজতাভ। পরদিন বিজিতের সাথে ফোনে অনেকক্ষণ কথা বললেন বিদিশা। তারপর সেই মতো কিছুক্ষণ স্বামী স্ত্রী একসাথে বসে মনস্থির করলেন। মাস দেড়েক পর বিদিশা আর মালিনীকে নিয়ে যখন নিজের গ্রামের তালাবন্ধ পৈতৃক ভিটে এসে উঠলেন, দুপুর গড়িয়ে বিকেল। মাঝে মধ্যেই ছুটি ছাটায় এখানে এসে একটু বিশুদ্ধ অক্সিজেন নিয়ে যান ওরা। তবে এবারের থাকাটা হবে একটু বেশি দিনের। মাঝে একবার বিদিশার মেটার্নিটি লিভের অ্যাপ্লিকেশন জমা দিতে ওর কলেজের প্রিন্সিপালের কাছে গেছিলেন রজতাভ। আমরা আবার বাবা মা হতে চলেছি স্যার। প্রিন্সিপাল মুখে কিছু না বলে অবাক চোখে তাকিয়েছিলেন রজতাভর দিকে। নতুন ডাক্তার বিজিত সময় মতো এসে পৌঁছে যাওয়ায় ডিসেম্বরের মাঝামাঝি মালিনীর ডেলিভারিতে তেমন কোনো সমস্যা হয়নি। একটু ধাতস্থ হয়ে নবজাত শিশুপুত্রকে মালিনীর কোলে দিলেন বিদিশা। দেখিস মালিনী, আমার ছোট ছেলে যেন যত্ন আত্মীর কোনো ত্রুটি না হয়। মালিনীর মুখে তখন 1000 ওয়াটের আলো। তোমরা আমার কাছে ভগবান, ঈশ্বর, আর এই ছেলে সেই ঈশ্বরের সন্তান। আমি তো শুধু একে পেটে ধরেছি, এর কি অযত্ন করতে পারি? বিদিশা চোখ ভরা জল নিয়ে বুকে জড়িয়ে ধরলেন মা ছেলে দুজনকে। দিন 7 পর গ্রামের বাড়ি থেকে সন্ধ্যায় বেরিয়ে কলকাতার বাড়িতে যখন ঢুকলেন ওরা সবাই, তখন প্রায় মাঝরাত। সেদিন বড়দিন। সারা শহর ঈশ্বর পুত্রের জন্মদিনের আনন্দে মাতোয়ারা। রজতাভ বাড়িতে ঢুকে মালিনীর কোলের ফুটফুটে শিশুটির মুখের দিকে তাকিয়ে বললেন, বিদিশা, আমাদের ছোট ছেলের নামও হোক যিশু। একদিন হয়তো তার মতো এও জগৎকে আলোর পথ, ভালোবাসার পথ দেখাবে। পাশের গির্জা থেকে তখন ভেসে আসছে প্রার্থনার সঙ্গীত। রাতের অন্ধকার আকাশে ফুটে উঠছে 1000 বাজির রোশনাই।